চেক চেক ঠিক আছে তানজিব হ্যালো তানজিব সারোয়ার দাদু কোথায় তুমি আরে এই যে ঢুকছি আরে মিয়া ফোনটা না ধরলো জানো না আমি কত পাঞ্চুয়াল হ্যাঁ হ্যাঁ কেমন আছেন এক্সাক্ট টাইমে চলে আসছে হ্যালো হে গাইস এটা এটা এখন এটা এটা ওই এটা প্লিজ তানজিব সারোয়ার তোমার কি নামে ডাকতো সবাই এমনি সবার একটা নাম থাকে না তানজিব স্যার তানজিব বলে এটা তানজিব হ্যাঁ তানজিব আছে আমাদের সাথে খুব মানে একটা ভাব নিয়ে নিলাম অলরেডি ইভান আমার আগে থেকে অনেক পরিচিত এই জন্য কিছু বলতেছো না মানে ও বলতেছে না জনপ্রিয় কিছু লাগে না আমি জনপ্রিয় না দুষ্টামি করি না। ইভানের নিমন্ত্রণে এই অনুষ্ঠানে সংবাদ প্রকাশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইভান আমার নিমন্ত্রণে আজকে আমাদের সাথে একজন মানুষ আছেন যাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন তাদের মানুষ হিসেবে ভাল লাগে যারা তার গান শোনেন তার গান শুনতে ভাল লাগে এবং যারা তার বিভিন্ন ফটোজ দেখেন তারা বিশেষ করে নারীরা তাকে আসলে অন্যভাবে তাকে ভাল লাগে মানে ক্রাশ যে শব্দটা অনেক বিশেষণ দিয়েছি তিনি আমার সাথে আজকে যে গল্পগুলো করবেন সেই গল্পগুলো আমরা একেবারে যে অনুষ্ঠানের উছিলায় যেরকম প্রশ্নোত্তর করি তা না আমরা আড্ডা দিব সেই মানুষটা হচ্ছেন তানজিব সারোয়ার গেট আপ ব্রাদার গুড মর্নিং গুড মর্নিং টু গুড আফটারনুন গুড আফটারনুন গুড নাইট আচ্ছা গুড নাইট বললে বিদায় বিদায় লাগে কেন ধরো গুড মর্নিং বললে সকালবেলা আমরা যদি গুড মর্নিং হয় রাতে দেখা হলে কি আমরা গুড নাইট বলতে পারি না গুড নাইট আসলে যে ঘুমানোর আগে লাইট অফ করার আগে আমি সাধারণত ছোটবেলা থেকে মুভি টুভিতে দেখে আসছি তো যে লাইট অফ করার আগে বলে গুড নাইট বলে লাইটটা অফ হয়ে যায় হ্যাঁ বিদায় সব কিছু ডার্ক হয়ে যায় এই জন্য গুড নাইট আমরা ওইটার সাথে ইউজড হয়ে গেছি এখন গুড নাইটের এক্সপ্লেনেশন যে আসলে এটা কি গুড নাইট বলে কি ঘুমাইতে হবে এমন কোনো কথা নাই আসলে আচ্ছা তুমি লাস্ট কবে রাতে খুব তাড়াতাড়ি ঘুমাইছিলা সেটা কয়টায় আমি অ্যাজ ইউজুয়ালি আর কি 12টার মধ্যে ঘুমাই 6টার মধ্যে উঠে যাই মিউজিশিয়ানরা নাকি অনেক রাত জাগে যখন রাত জাগা লাগে তখন তো আমি জায়গার মিউজিক করি আর কি আর একটা কথা আমার বলো সেটা হচ্ছে যে একটা প্রচলিত কথা আছে যে স্টুডিওতে লাইভ বা গান গাইতে আসলে মিউজিশিয়ানরা সানগ্লাস পরে গান গায় এটা কেন আমি তো কখনো গাই না মানে তুমি দেখছো তো গায়ে অনেকেই দেখছি মানে তোমার কাছে কি মনে হয় কেন গায় হ্যাঁ অনেকে হয়তো এরকম হতে পারে যে সামনে অনেক লাইট থাকে লাইটের সোর্স থাকে সেটা চোখে পড়লে হয়তো বা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় গানে সেক্ষেত্রে সানগ্লাস পরে নেয় ওকে এবার আমরা একটু আমাদের আড্ডায় ঢুকি না শিওর আচ্ছা আমরা আইস ব্রেকিং করলাম তানজিব সারোয়ার থ্যাংক ইউ সো মাচ আমার নিমন্ত্রণে আসার জন্য আমি শুরুতে কথা বলবো তুমি বেড়ে উঠেছো যেখানে ঢাকাতেই বেড়ে উঠেছো সেই বেড়ে ওঠার মেমোরিজ স্পেশালি স্থানগুলোকে নিয়ে মানে কোথায় কোথায় তোমার খেলার মাঠ বা খেলার জায়গাগুলো কেটেছে আড্ডার জায়গাগুলো কেটেছে তুমি গল্প করতা বা স্কুল পালিয়ে যেতা সেই রাস্তা সেই নদী সেই জায়গাগুলোর কথা একটু শুনি আসলে ছোটবেলা থেকে আমি ঢাকাতেই বেড়ে উঠেছি আর আর আমার আড্ডার প্লেস যদি বলি আমার এলাকা ধানমন্ডি কলাবাগান আর হচ্ছে সোবানবাগ রাজাবাজার শুক্রাবাদ তল্লাবাগ ধানমন্ডির অনেক নাম্বারে আমি আড্ডা দিতাম 9-এ 10-এ এরকম জায়গায় এছাড়া আশপাশের এরিয়া যদি আড্ডা দিই মোহাম্মদপুরে দিতাম মাঝে মাঝে মিরপুরে দিতাম সো ওইখানকার সব জায়গার ফ্রেন্ডসদের সাথে আমার আড্ডা হতো বাট বেশিরভাগ আড্ডা আমার হতো সোবানবাগে ওইখানটা আমার এলাকার ঠিক অপোজিটে আর খেলার কথা যদি বলি ছোটোবেলায় আমরা দেখতাম যে হরতালের টাইমে আমরা রাস্তা অফ করে ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম খালি রিক্সা দেখলে বলতাম এটা যাওয়া যাবে না যদি রিক্সা প্যাসেঞ্জার থাকতো বলতাম সেটা পাস হতে পারবে তো এটা করতে করতে আমরা ইউজড হয়ে গেলাম তারপর আমরা চিন্তা করলাম যে হরতাল ছাড়াও তো আমরা ছেলে এটা পারি তো হরতাল ছাড়া এটা শুরু করে দিলাম আচ্ছা অনেক ছেলে পান পরে তো যখন একটু ম্যাচে উঠলাম চিন্তা করলাম না এটা কোন রাস্তাটা বন্ধ করতে হরতাল ছাড়া এটা হচ্ছে ডলফিন গলি কলাবাগান ডলফিন গলির একটু ভিতরের সাইডে পুরোটা রোডের ডলফিন গলি একটা মিল ঘর ছিল আমাদের অনেক পুরানো ডলফিন গলিতে বের হলি মিল ঘরের বয়স কম করে হলো 40 ইয়ার্স ওল্ড সো ওইটার সামনে আর কি আমরা ছোটবেলা থেকে ওইটা দেখে বড় হয়েছে আর কি যে ওখানে চাকরি করে তাকেই বুঝছে আপনি কত বছর বলছে আমি 35 বছর আমার আগে কে ছিল আমি জানতাম না তো ওই জায়গাটার সামনে আমরা খেলতাম ওই পাশের বিল্ডিং এই পাশের বিল্ডিংয়ের যত ফ্রেন্ডসরা ছিল স্কুল ফ্রেন্ডসরা ছিল এলাকার ফ্রেন্ডস সবার সাথে আমার মিলেমিশে একসাথে আর কি ক্রিকেট ফুটবল এগুলো করতাম আর আরেকটা বিষয় ছিল আমার এই ফ্ল্যাটের আগে আর কি এই বিল্ডিং বাসাটার আগে এটা যখন কনস্ট্রাকশনের কাজ চলতেছিল তখন আমরা একতলার একটা বাসা নিই
সো ওই বাসায় অনেক ধরনের গাছপালা ছিল, হুম। লাইক অবাক করার বিষয় ঢাকার মতো জায়গায় ওইখানে তেজপাতা গাছও ছিল, আচ্ছা, আম গাছ, হ্যাঁ, কামরাঙ্গা গাছ, তারপর হচ্ছে নারকেল গাছ, মানে কি বাগান বাড়ি টাইপের ছিল? পুরা বাগান বাড়ি টাইপের, অনেক বড় স্পেস নিয়ে করা। এখন ওইটা কনস্ট্রাকশনের চোখে পড়ে নাই, নাহলে ওটা অনেক বড় একটা লাভজনক মানে বিল্ডিং। এখনো বলতে তুমি এখনো ওরকম আছে? এখনো সেম, ওকে, মিলঘরটাও আছে। ওকে। সো ওইখানটাই বের ওঠা, তো আলহামদুলিল্লাহ যত ফল টল বৃষ্টি বাদল হলে পড়তো, বাড়িওয়ালার ছেলে আজ পর্যন্ত কোনোটাই নিতে পারেনি, সব আমিই নিয়ে নিতাম এখান থেকে, যা পাইতাম আমিই নিয়ে আসতাম, ও উপরে থেকে নামার আগেই দেখতো এটা নাই। সো এরকম দুষ্টামি আমি প্রচুর করতাম, যে আন্টি আঙ্কেল সবসময় একটা টেনশনে থাকতো কোন সময় চালে উঠবে, বল পারবে, গ্লাস ভেঙে ফেলবে, তো এগুলো আমার আমার দৈনন্দিন একটা দুষ্টামির পার্ট ছিল। তো এটা তো ঢাকাতে বড় হওয়ার মধ্যেও তুমি একটা গ্রামীণ ফ্লেভার হ্যাঁ হ্যাঁ, ট্রু পাইছো। ট্রু। তো আর মানে এমনিতে তোমার গ্রামের বাড়ি, দাদা বাড়ি বা গ্রামে একটা ব্যাপার থাকে না যে নদীতে গোসল করা বা ধান ক্ষেতের মধ্য দিয়ে যাওয়া, হ্যাঁ, বা নৌকায় চড়া, মাছ ধরা, জাল ফেলার একটা প্র্যাকটিস করা বা গাছের উপর দিয়ে লাফ দেয়া, এরকম গ্রামীণ স্মৃতি আছে কিনা? ট্রু, কোনোটাই বাদ নাই। আমি যদি বলি আমার এলাকা হলো দক্ষিণবঙ্গে, সো ওইদিকে নদীমাতৃক এলাকা যেহেতু, সো পানির সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তো আমি খুব কম দেশের বাড়ি যাইতাম, দেখা যায় তখন আব্বু যখন ওই অঞ্চলে একটা জায়গায় মেয়র ছিল, তখন আমার বেশিরভাগ যাওয়া আসা পড়তো ছুটিতে। ছোটোবেলায় যেহেতু তখন আমি ছোট অনেক, আমাকে রেখে তো আর ঢাকা একা রেখে যাবে না আমার ফ্যামিলি, তো আমার বড় বোন আম্মু ছিল, আব্বু দেখা যায় আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিত, আমরা এখান থেকে চলে যেতাম। গিয়ে ওইখানে যে কালচারটা আছে ওইটার সাথে আমি খুব ভালো মিশতে পারতাম আর কি। আচ্ছা, অনেক আছে ঢাকা দিয়ে গেলে হঠাৎ করে ঢাকা এসে যারা গ্রামে যায়, তারা গ্রামে গিয়ে ভাব করে গ্রামের কিছুই চিনে না তারা। ও মা, এটা চালতা চালতা তো চিনি, মাই গড, এটা কি মাছ, কি মাছ এটা, ও চিনি না, খাই না, কিন্তু খেয়েই গেছি কিন্তু এগুলো। আমি গিয়ে দেখা যায় যে আমি আসলে এসব রিড করতে করতে গেছি যে চালতা কিভাবে খায়, এগুলোর উপরে একটা ইন্টারেস্ট ছিল আমার। সো আমি গেলে দেখা যায় যে কাজিন দিদি চালতা পারতাম, ফের চালতা ভর্তা করতাম। হ্যাঁ, ওই গাছ না, স্ট্রেট গাছে উঠতে পারতাম, বেকা ছাকা গাছ যেগুলো সিঁড়ির মতো ওগুলো দিয়ে উঠতাম। তারপর মাছ ধরতাম জাল দিয়ে, বসি দিয়ে, জীবনে মাছ উঠে নেই আমার হাতে। জাল ফেলতে পারো? না, জাল ফেলতে পারি না। তারপর হচ্ছে মাটির চুলা বানাইতাম, পিকনিক করতাম। তারপর আমাদের যখন 21 ফেব্রুয়ারিতে আমরা স্তম্ভটা তৈরি করতাম, সবাই মিলে ফুল দিতাম। সো এইরকম অনেক মজা আমি করছি। কাদায় নেমে দেখা যায় এক সাইডে জাল একজন ধরছে, আরেক সাইডে জাল ধরে আমরা মাছ ধরা ট্রাই করতাম। ওগুলোর সাথে ইউজ টু ছিলাম। যে তো আব্বু আমাকে এইভাবে বড় করছে যে তুমি যত হাই সোসাইটিতে যাও, যেখানেই যাও, তোমার যে রুট সেটার কখনো ভুলবো না, সেইটার সাথে ইউজ টু হইতে হবে, আর যত দূরে যাও সেটার সাথেও তোমাকে নিজেকে তৈরি করতে হবে। সো আমি ওইভাবেই আমাকে বড় করছি আর কি। ওয়ান্ডারফুল। ঢাকার কথা বললাম, ঢাকার একটা ব্যাপার একটু বলো, যে ঢাকা আমাদের সবারই অনেক প্রিয় জায়গা, বা কারো কারো অনেক অভিযোগ আছে ঢাকা নিয়ে, না? তো তোমার তো ঢাকাকে ঘিরে এখন নতুনভাবে, মানে বড় হওয়ার পরে ঢাকা সব জায়গায় যাওয়া হয়েছে, ঢাকার কোন ব্যাপারগুলো তোমার অনেক বেশি ভাল লাগে? খাবার হইতে পারে, জায়গা হইতে পারে, এখন বড় হওয়ার পরের কথা বলছি। আর কোন বিষয়টা ঢাকার একদম ভাল লাগে না, মানে মাঝে মাঝে মনে হয় যে না, ঢাকা থাকবো না? না থাকার কখনো আসে নাই, মনে হচ্ছে যে ঢাকাটা কি যদি আর একটু, মানে আমিও ঢাকার জন্য কিছু করতে পারি, সেটা মনে হচ্ছে। ছেড়ে চলে যাবো এরকম আমি চিন্তা করিনি, বাট থাকে না যে মনে হয় যে রাস্তাটা একটু ক্লিন যদি করতাম, আমরা সবাই মিলে পারতাম। বা আমরা তো সবসময় সরকারকে একটা ব্লেম দিই, আমাদেরও কিন্তু দোষ আছে, নাগরিক হিসেবে আমাদের আমরা পালন করি না। তো ঢাকার যে ব্যাপারটা যদি ভালো বলি, যে ঢাকার মানে ফ্যাসিলিটিস যদি বলি আমি, হসপিটালের ফ্যাসিলিটিস, এডুকেশনাল একটা ব্যাপার, তারপর হচ্ছে আসলে রাজধানীতে কিন্তু রাজারাই থাকে, ঠিক আছে, এটা একটা আমাদের প্রবাদ আছে। সো এইখান থেকে যে জিনিসগুলো আমরা শিখতে পারবো, বাট এইখানে যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা যেভাবে আমরা নিতে পারবো, তাইলে আমরা অনেক দূর আগাতে পারবো। লাইক আমাদের দেশে হয় কি, আমরা একটা এরিয়া আছি, আমার বন্ধু ইভান থাকে ওই বাড়িতে, ইভানের ছোট ভাইয়ের সাথে আমাদের বাড়ির কারো একটা ঝামেলা হয়েছে, কি হলো, আমরা মিউচুয়াল করে দিলাম। তো ঢাকার ব্যাপারটা কিন্তু এইটা না, পাশের ফ্ল্যাটে যে আছে আমরা তার সম্পর্কে কিছু জানি না, সে কে আসলে, তার বাড়ি কই, সে কোথা থেকে আসছে। সো এই যে কমিউনিকেশন গ্যাপটা, এটা অনেক বেশি ঢাকা। আগে একটা জিনিস হইতো, মানে আমি তোমার কথা একটু বলি, যে আমাদের এলাকায় তো মানে রাতে লোডশেডিং হলে সবাই এক হয়ে যেত, সবাই উঠানে এক হইতো, আর কোন বাসায় কে কি রান্না করছে আন্টিরা মায়েরা, তারা সেগুলো শেয়ার করতো। এটা ঢাকায় তো নাই। বাট একটা টাইমে ছিল, দেখা যায় যে কোন একটা অকেশনে সবার বাসায় সবাই খাবার পাঠাইতো। তো ওই টাইমটা কিন্তু ঢাকায় আমি পাইছিলাম, কারণ হচ্ছে আমার যে এরিয়াটা, এখানে লাইক
আমাদের যে গলিটা এখানে বেসিক্যালি দোতলা বিল্ডিং ছিল, 80s এর যে লাল কালারের ইটের দোতলা বিল্ডিংগুলো, ওগুলো বেশিরভাগ এখনও আছে আমাদের এরিয়ায়। তো ওগুলাতে হয় কি অল্প কিছু মানুষ কিন্তু আমাদের পরিচিত ছিল। এখনও কোরবানি বা গরুতে কোরবানি গরু জবাই দেওয়ার সময় বা ঈদ উল ফিতরের সময়, ঠিক আছে, দেখা যায় যে ওই গোটা কয়েক মানুষের ফেসগুলো কিন্তু আমরা দেখি। বাকিরা তো অস্থায়ী লোকজন, যারা স্থানীয় আমরা কিন্তু সবাই সবার সাথে দেখা করি, কিন্তু আগে রেগুলারই এটা দেখা হইতো, এখন এটা মিস করি অনেক। ঢাকার কোন জায়গাগুলো তোমার ভালো লাগে? ঢাকার সংসদ ভবন খুব ভালো লাগে আমার। আচ্ছা, সংসদ ভবনের সামনে গল্প করতে আড্ডা দিতে সময়? না না না, সংসদের ভিতরের এরিয়াটা, আচ্ছা, ভিতরের এরিয়াটা আমি যখন ঘুরতে যাই, রিসেন্টলি ঘুরতে গেলাম, সো বললাম তো আমার ফ্যামিলি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো আমার এখানে যাওয়া হয় প্রায়। আর হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে একটা পরিবেশ, ওইটা খুব সুন্দর লাগে আমার। জাহাঙ্গীরনগর, এটাও খুব ভালো লাগে। আর হচ্ছে গিয়ে আরও যদি উল্লেখযোগ্য জায়গা বলি, একসময় ছিল বসুন্ধরা সিটি, কারণ আমার বাসার একদম কাছে, বাট এখন এই পরিবেশটা নাই, অনেক বেশি মানুষ, অনেক বেশি গ্যাদারিং। আমাদের টাইম অনেক ফাঁকা ছিল। এবং ধানমন্ডি লেকও আমার খুব ফেভারিট ছিল একটা টাইম। ছিল মানে এখন নাই? এখনো আছে, বাট এখন আগের মতো না। আগের মতো নাকি এখন পরিবেশটা অনেক বেশি গ্যাদারিং থাকে, অনেক বেশি মানুষ, পরিচিত মানুষ যে কই খুঁজেই পাই না আর। ট্রু। আর আমাদের টাইমে ছিল কি একদম আশপাশের এলাকার গোটা কয়েকটা গ্রুপ ছিল যারা আমাদের নিজে চিনতাম, হয়তো কথা বলতাম না কিন্তু ফেসে চিনতাম। তো এই ব্যাপারগুলো আর পাওয়া যায় না। এখন দেখা যায় যে অনেক গ্যাদারিং, আর আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি, ওই বয়সটাও নাই যে বয়সটা এখন তারা এনজয় করতেছে। হয়তো বা তারা ফাঁকা পাচ্ছে না, বাট এনজয় তো করতে পারতেছে। তোমার পুরান ঢাকা? ও, পুরান ঢাকা অসাধারণ একটা জায়গা। পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলা, ওগুলো অসাধারণ লাগে। পুরানো ইটের যে বাড়ি, ওগুলো আমাকে খুব টানে, আমি খুব পছন্দ করি দেখতে ওগুলো। ইটের বাড়ি, কোনোটা অনেক পুরান, কত বছর আগের, ওইটা সম্পর্কে জানা, এগুলোর প্রতি আমার খুব ইন্টারেস্ট। ঢাকার জ্যাম? ঢাকার জ্যামকে অনেক ভালো লাগে, এখন ইউজড হয়ে গেছি। এখন ঢাকার জ্যাম আসলে ইউজড হয়ে গেছি এখন, মানে জ্যামে না পড়লে, ওই দিন জ্যামে পড়ি নাই। তো আমার একটা প্রোগ্রামে দাওয়াত দিছে, যে গান বাংলা তাপস ভাইয়ের প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম তার। সো এটা পুলিশ কনভেনশনের পাশে বোরাক টাওয়ারে এটা অনুষ্ঠিত ছিল। সো আমাকে বলছে যে তানজিব 9:30টার পরে আইসো তুমি, কারণ 9:30টার আগে অনেক ফর্মালিটিস গ্যাদারিং থাকবে। তো আমি করছি কি ঠিকই 8টার সময় রওনা দিছি, কারণ আমি জানি ওই পর্যন্ত যেতে চাই না। তা আমি দেখি যে আমি 9টার আগে বসে গেছি। এখন কী করবো, ড্রাইভারে বলতেছে আপনি খালি ঘুরেন চারপাশে, একটু সিগন্যাল, কোনো একটা সিগন্যালে দাঁড়ান, কোনো জায়গায় জ্যাম থাকলে জ্যামটারে ফলো করেন, তাইলে হয়তো একটু টাইমটা কমলে আমি 9:30টা। তাও অনেক ঘোরা টোরা দিয়ে জ্যাম যেহেতু পাই না, আবার জায়গার মধ্যে চলে আসছি, তাও দেখি 9টা বাজে। অফ ডে ছিল ওই দিন? অফ ডেও না, ওই দিন ছিল মঙ্গলবার। আচ্ছা, এই পাশটা ফাঁকা ছিল? ফাঁকা ছিল। মানে এরকম সবাই তাড়াতাড়ি চলে আসলে তাদের অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেওয়া উচিত। বাই দ্য ওয়ে, অ্যাওয়ার্ড বলতে তোমাকে কনগ্রেচুলেশনস, তুমি রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছো, বেস্ট সিঙ্গার অফ দ্য বেস্ট সিঙ্গার। আমাদের তরফ থেকেও তোমাকে কনগ্রেচুলেশনস। আমাকে একটা কথা একটু বলো যে অ্যাওয়ার্ডটা কতখানি তোমাকে ইন্সপায়ার করে, বা এটা মানে আসলে কি কাজ করে, যে পায় তার ভিতরে কি হয় ব্যাপারটা? অ্যাওয়ার্ড এর আগে অনেক পেয়েছি, লাইক তখন একটা তোমার পার্সোনাল প্রোগ্রাম তুমি অ্যারেঞ্জ করলে, XYZ তুমি একটা করলে, অনেক বড় করে করলে, তোমার সাথে পার্সোনাল সম্পর্ক আছে, তুমি বলে যে আমার একটা এইখানে কিছু একটা অ্যাওয়ার্ডের আয়োজন করি, এখানে বেস্ট টিচার বা বেস্ট পুলিশ অফিসার, বেস্ট, তুমি তোমার থিঙ্কিং দিয়ে তোমার যাকে পার্সোনালি পছন্দ তাকে অ্যাওয়ার্ড দিলে, তুমি আমাকে দিলা বেস্ট সিঙ্গার, তো বেস্ট লিরিসিস্ট দিলা। বাট যখন কম্পিটিশনের ব্যাপার আসে, যে আরও ভালো ভালো মানে বড় পরিসরে, একদম বড় পরিসরে বা ভালো ভালো আর্টিস্টের সাথে কম্পিটিশন, তখন কিন্তু এটা একটা চিন্তার বিষয় হয়ে যায়। সো এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে কম্পিটিটর ছিল হচ্ছে গিয়ে দুজনেই আমার খুব ক্লোজ ফ্রেন্ডের মতোই, মিনার আর ইমরান। আমি ছিলাম, ওরা দুজন ছিল। তো ওরা তো অনেক ভালো কাজ করতেছে, ঠিক আছে, ওদের হিসাব করলে কিন্তু আমি ওদের আরও পরে ইন্ডাস্ট্রিতে আসছি। ওদের পরে এসে যে ওদের কম্পিটিটর হয়ে আমি যে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডটা আনতে পারছি, আবার বেস্ট লিরিসিস্টের জন্য নমিনেশন পেয়েছি, বেস্ট কম্পোজারের জন্য নমিনেশন পেয়েছি, বাট বেস্ট সিঙ্গার আর বেস্ট কম্পোজার হিসেবে দুইটা আমি অ্যাওয়ার্ড পাই। সো এইটা আমাকে অনেক ইন্সপায়ার করছে, কারণ ওই জায়গাটায় কিন্তু বাংলাদেশের অলমোস্ট সব সেলিব্রিটি ছিল, লাইক আফরান ইসু ভাই, নাটকের সেক্টর যদি বলি, ব্যাচেলর পয়েন্ট, তারপর রাইজিং আর্টিস্ট যারা, অন্যান্য সিঙ্গার, লিরিসিস্ট, কম্পোজার, ফোক সিঙ্গার, আরও যদি লেজেন্ডারি আর্টিস্ট বলি যে চঞ্চল চৌধুরী স্যার, অনেকেই ছিল। এদের সামনে যে অ্যাওয়ার্ডটা আমি পাইছি, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর তার আবার গান বাংলাদেশের চেয়ারপারসন মুন্নি ভাবি, সে অ্যাওয়ার্ডটা দেয়। আর হচ্ছে গিয়ে জাপানের রাষ্ট্রদূত সে দেয়, তারপর আমাদের মেয়র আতিকুল ইসলাম সে দেয়।
ওকে, আমি এই অ্যাওয়ার্ডের কথা বলছি না, অ্যাওয়ার্ড নিয়ে মাঝে মাঝে শোনা যায় অনেক লবিং টবিং হয় ইত্যাদি ইত্যাদি, মানে তোমার কিরকম কোনো আইডিয়া আছে নাকি? না, আমার এরকম কোনো আইডিয়া নেই। আমি কোনোদিন এই অ্যাওয়ার্ড কীভাবে যে পায় আর কীভাবে না পায় এই ব্যাপারে আমি ভালো গান গাওয়ার চেষ্টা করেছি, অডিয়েন্স পছন্দ করেছে, আর জুরি বোর্ড আমাকে মনে করেছে আমি এটা যোগ্য, দ্যাটস ওয়াই আমি পেয়েছি। আর আমি জানতাম না, আগের মুহূর্তে আমাকে অনেকে বলতেছে তুমি পাবা, আমি বলি আমি তো জানি না, আমাকে প্রশ্নও করতেছিল। বাট এটা প্রেসিডেন্ট ছিল তামিম ভাই, ওই যে আগে লাভ গুরু করতে যায়, সে প্রেসিডেন্ট, তাকে আমি জিজ্ঞেস করছি, সে বলছে এটা সিক্রেট। তো ওই মুহূর্তটা খুব ছিল মজেস্ট। অলরাইট, আমরা আমাদের এই পার্টটাও পার হয়ে এলাম। এবার তোমার জন্য একটা শব্দজটের পার্ট আছে, আমরা শব্দজটে চলে যাব। সো দর্শক যারা আছেন তারাও এনজয় করবেন। তোমার মাথার জটগুলো এখানে দিছি? হ্যাঁ, আমার মাথার জটগুলো এখানে দিছি। আমি এটা বলি, এটা হচ্ছে একটা অদ্ভুত রকমের পাত্র। এই পাত্রের মধ্যে বেশ কিছু কাগজ আছে নানান রঙের। সেই কাগজগুলোর মধ্যে এখানে প্রায় 8 থেকে 9টা কাগজ আছে, তুমি 5টা তুলবা, এবং সেখানে যে শব্দগুলো লেখা আছে ওটার সাথে তোমার সম্পর্ক কি? আমার সম্পর্কে কেন বলবো? মানুষ তোমার সম্পর্কে দেখতে আসছে, তানজিব সরোয়ারকে দেখতে আসছে। I'm nobody here, brother. দাঁড়াও, তো তোমাকে রিলেটেড করতেছি। তো এখানে সেই শব্দ দিয়ে, এটা রেকর্ডেড শো, কেটে দিতে পারবো আমরা। সো সেখানে তুমি তোমার নিজের জীবনের সাথে জড়ায় অ্যান্সারগুলো দিবা, ডিপ্লোম্যাটিক হওয়া না, যদিও তুমি অনেক ডিপ্লোম্যাটিক গেছো এতক্ষণ ধরে। সো আমরা স্টার্ট করি না? ওকে, আমি দেখাইনি, যেটা সত্যি ওইটাই বলছি, ডিপ্লোম্যাটিক কিছু বলি নাই তো। দেখা যাচ্ছে? ওকে ফাইন। অনেকগুলো কাগজ নাও, তুমি কাগজটা খুলে তোমার ক্যামেরায় দেখাবা। দেখি আলাদিনের আশ্চর্য প্রদীপ। ওরকম না, এটা মোটামুটি অন্যরকম একটা প্রদীপ। এটা নিলাম। নাও, নিয়ে ক্যামেরাটা একটু দেখাও কি শব্দ আছে, একটু ক্যামেরাটা ধরো। আচ্ছা, এই যে মার্জুক রাসেল ভাই, আসলে অ্যাকচুয়ালি অনেক প্রোগ্রামে আমি মার্জুক রাসেল ভাইকে মিমিক্রি করেছি, সেও এটা লাইক করেছে। আজকে মিমিক্রি করবো না, তার সম্পর্কে কিছু সুন্দর কথা বলতে। সুন্দর কথাই বলো, একটু মিমিক্রি করে বলো, না বা সেই কথাগুলো তার ঢঙে বলো। দু একটা ওয়ার্ড আমি বলবো। ভাইয়া ইজ আমার ফেভারিট, আমার সিনিয়র, আমরা অনেক ভালোবাসি তাকে, অবশ্যই ডিয়ার। তো তুমি তো তার ঢঙে বলো। মার্জুক রাসেল ভাইকে যদি বলি, অনেকে অ্যাক্টিংয়ে দেখতেছে এখন বা কিছু শিখি, বাট সে কিন্তু অনেক লেজেন্ডারি লিরিসিস্ট। তার লেখা গান আসলে অনেক অনেক পপুলার গান আছে। জেমস ভাইয়ের বিখ্যাত একটা গান আছে মীরাবাই, দরবার না চাই। সো এরকম অনেক গান আছে। আমি তাকে বলবো যে আমার পক্ষ থেকে স্যালুট মার্জুক রাসেল ভাই, আপনার অ্যাক্টিংয়ের দক্ষতা এবং আপনি যে নিজেকে এতদিন ধরে রাখছেন, আমি সেই ছোটোবেলা থেকে আপনাকে দেখি। সো আপনার প্রতি রেসপেক্ট আর ভালোবাসা থাকলো। আর মার্জুক ভাই তুমি বলো, আমি বলতেছি একটা। আর আপনার যে খাদ্যাভ্যাস যেটা, এটা কিন্তু আমি ফলো করি, তেলফেল ছাড়া। হ্যাঁ, তেলফেল ছাড়া যেটা আছে, এইটা আসলে আমি আপনার মতো যে রাত হলে সালাদ খাই, ভাত খাওয়াটাকে অ্যাভয়েড করি, এগুলো কিন্তু আমি টোটালি আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড। আর আমিও ট্রাই করি এরকম কিছু খাওয়ার। সো আপনি এইভাবেই ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করবেন, আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, আপনি তাদেরকেও শেখাবেন। আসসালামু আলাইকুম। আর ভাইয়ার একটু মিমিক্রি করেই দেখাই। হ্যাঁ, অবশ্যই। ওই আমি একটা তাকে মানে স্ক্রিপ্ট লিখছি, বাট তার লাইফের কোনো নাটকের কোনো পার্ট না। তার ছেলে আইসা মার্জুক রাসেল ভাইরে বলতেছে, আরে ভাইয়া আপনি আমার দোকানের নামটা কপি করছেন কেন? ভাইয়া বলতেছে, ওই বেটা কই কপি করলাম বেটা, আন্তা যে কথা গস মাথা মুতা। না ভাই, আপনি সত্যি করে বলেন ভাই, আপনি আমার নামটা কপি করছেন কেন? কই কপি করলাম, আজীব তো। কারে যে হাত মার্কা দিছেন? কারে বেটা তোরটা তো ডাইন হাত, আমারটা বাম হাত। ঠিক আছে না? এটা আমি স্ক্রিপ্ট করছি ভাইয়া, এটা আপনাকে গিফট করে দিলাম, আপনি লাগলে এটা মার্জুক ভাইয়ের কাছে জন্য উৎসর্গ করে দিলাম, পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। গিফট ফ্রম তানজিব সরোয়ার। তুমি আর কাকে এভাবে মিমিক্রি করতে পারো? আর কাউ আমি পারবো না আজকে। একটু একটু বলো না। হ্যাঁ, যে কেউ নিয়ে বলো, মেক ইট ফান। অনেক কি তো পারি, বলো না, কয়েক 2-3 জন বলো। মনে করতে হবে, এখন এটা আগে থেকে বলতে আমারে, মানে একটু একটু মনে করো, এখন অসুবিধা নেই। মনে করলেই তো হবে না, এটা তো মানে ভিতরে আনতে হবে। তাকে আমরা পরের শেষে আমি লাস্টে যদি মনে পড়ে। আচ্ছা ওকে, হ্যাঁ আমরা এটাতে থাকলাম। আল্লাহ জানে কি না কি, আল্লাহ জানে। ধরো, দেখো, ব্রেকআপ। ক্যামেরা দেখি আমরা, ওটা দেখি। ব্রেকআপ। ব্রেকআপ। ব্রেকআপের কথা যদি বলি, আমার স্কুল লাইফে একটা প্রেম ছিল একদম, যখন স্কুল লাইফ থেকে কলেজ লাইফ, দেন যখন ক্যারিয়ার স্টার্ট করি, তো ব্রেকআপটা এমন না যে আমাদের মধ্যস্থ কোনো কারণে হয়েছে। ব্রেকআপটা হয়ে গেছে, ওর আব্বু ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। আর ওই মুহূর্তে বিয়ে করার যে একটা
ম্যাচিউরিটি ওটা আমার ছিল না। তো এখন আসছে তোমার সাথে? আমি এখন পার হয়ে যাচ্ছে। তো ওই সময় ম্যাচুরিটি ছিল না। এখন যখন ভাবি তখন মনে পড়ে আর কি ব্যাপারগুলো। স্বাভাবিক, ফার্স্ট লাভ কেউ কোনোদিন ভুলে না। তো ওর বাবা অনেক ভালো মানুষ ছিল, ওর মাও ভালো মানুষ ছিল। ওর মা কিছুদিন আগে ইন্তেকাল করছে, তার মাফকে কামনা করি। আর একটা ভালো টাইম ছিল, অনেক কিছু শেখার হয়েছে এখান থেকে, জানার হয়েছে। মানুষের লাইফ এরকম আসে। তো আল্লাহ তাকে ভালো রাখুক সেই দোয়াই করি, এটাই বলবো। আমি জানতে চাই মানে ব্রেকআপ হওয়ার পর ওই সময় তোমার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল? ব্রেকআপ হওয়ার পর এটা গানের সাথে গানের উপরে কোনো প্রভাব পড়ে নাই। বাট অনেকদিন আমি একটু স্টাক হয়েছিলাম যে এটা কি হলো আমার লাইফে বা কিছু। বাট তারপরে আমি ক্যারিয়ারের প্রতি এত ফোকাস হয়ে গেছিলাম, আমার ওই টাইমটা যে স্ট্রাগল করা লাগছে, সো ওই জিনিসটা আর কি তখন আমার মাথায় খুব কম আসতো, কম ঘোরাঘুরি করতো। বাট দিন শেষে যখন আমি একা থাকতাম তখন দেখা যায় আমি এটা নিয়ে ভাবতাম। এটা যেহেতু তোমার ক্যামেরা, যাদের ব্রেকআপ হয় বা এই কষ্টে আছে তাদের জন্য তানজিব সরোয়ার কিছু বলবে কিনা তোমার ক্যামেরায় তাকাই বল। আসলে ব্রেকআপের ব্যাপার তো বললামই, যে ব্রেকআপটা ওইভাবে হয় নাই, মানে বিয়ে করে ফেলছে বা এরকম কিছু এইভাবে। আর এটা স্কুল লাইফের প্রেম, এটা আমি ম্যাচিউর থাকলে হয়তো অনেক ডিসিশন আপনাদের দিতে পারতাম তখন। বাট এখন যদি বলি, এখন আমি হলো ক্যারিয়ারের দিকে ফোকাস। আমি হচ্ছে গিয়ে আমার গান নিয়ে ফোকাসড, আমার কাজ নিয়ে ফোকাস। আর বিয়ে শাদী হচ্ছে আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। আর ব্রেকআপ যদি হয়, ব্রেকআপের পিছনে পড়ে নিজের ক্যারিয়ার বা লাইফ নষ্ট করো না, নিজে হার্ডওয়ার্ক করো। আর লাইফে সাকসেসফুল হলে তোমার লাইফে ভালো কেউ একজন অবশ্যই আসবে, বাট নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে হবে না। সো এইটাই বলবো, আমি চেষ্টা করেছি নিজের পায়ে দাঁড়ানোর। আর হচ্ছে বাবা মার দোয়া অবশ্যই কাজে লাগাবা। মেইন কথা হচ্ছে তাদের ডিসিশনও তোমার লাইফে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এই তো, আমি সত্যি খুবই ইন্সপায়ার্ড হইলাম, আমার মনে হইতেছে তোমার বিয়ের বয়সটা পার হয়ে যেতেছে। ওকে, পরেরটা চলো। কয়টা মোট বলো কয়টা? জি, কালারটা 5টা, মাত্র 2টা গেছে। অ্যাওয়ার্ড অলরেডি আমি বলে ফেলছি, এবার একটু অ্যাওয়ার্ড নিয়ে ভিন্নভাবে বলো কিছু। কোন অ্যাওয়ার্ডটা তুমি আসলে পাইতে চাও? বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়ে গেছি, এটাই তো চাওয়া পাওয়া ছিল। এর আগে রিয়েল হিরোজ বেস্ট সিঙ্গার লাস্ট ইয়ার পেলাম না, এটাও তো লাস্ট ইয়ার, মানে রিসেন্ট তো। বেস্ট সিঙ্গার অফ দ্য ইয়ার রিয়েল হিরোজ যেটা পেলাম সেইটা, আর হচ্ছে গিয়ে সিজেফজি গান বাংলা স্পন্সার্ড অ্যান্ড টিএম রেকর্ডস স্পন্সার্ড, এইটা পেলাম। আর হচ্ছে গিয়ে তার আগে এশিয়ান মিউজিকের অ্যাওয়ার্ড পেলাম বেস্ট সিঙ্গারের। আর এইবারেরটার বিষয়টা একটু ডিফারেন্ট, কারণ একই গানের জন্য 3 ক্যাটাগরিতে নমিনেশন পাওয়া। তা বেস্ট লিরিসিস্টের জন্য কবির বকুল স্যারের সাথে আমার আর কি নমিনেশনটা পাই ছিল। তো এইটা আমার জন্য পুরস্কার, এটা আমি বলবো না নমিনেশন, এটা আমার জন্য পুরস্কার, কারণ তার মতো একটা লেজেন্ডের সাথে আমি নমিনেশন পেয়েছি। দেন হচ্ছে গিয়া বেস্ট সিঙ্গারের জন্যই ডুবে ডুবে, আর বেস্ট কম্পোজারের জন্য সাজিদ সরকার ডুবে ডুবের জন্যই পায়। তো তিনটা ক্যাটাগরিতে পেয়ে 2টায় পাওয়া, এটা অনেক বড় একটা পাওয়া। এই তো, কনগ্রাচুলেশনস अगेन। থ্যাংক ইউ। কয়টা তো? 3টা তো, 2টা? 2টা একবারই তুলি না, একবার না, একটা তো তোলো। হ্যাঁ, এটা দেখি ক্যামেরায়, দেখি ক্যামেরায় দেখি। না, এটা ফালাই দিই না, ফালাই দেওয়া যাবে না, আমি দেখি, আমি তাহলে দেখি, আমাকে দেখতে দাও। আমি বলতেছি। ওকে, বলো। বরিশাল। ওকে, বলো। হ্যাঁ, বাংলাদেশের একটা বিভাগ বরিশাল। এটা বরিশালের ভাষায় বলো, বরিশাল মানুষ খুশি হবে। আমি যদি কইতেছে বরিশাল আমার খুব ফেভারিট একটা জায়গা, এই জায়গাটার আমি ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। তো কিল্লিকে কইতেছি, বরিশালে পরপর অনেকগুলা প্রোগ্রাম করলাম। কিছুদিন আগেই বাকেরগঞ্জে প্রোগ্রাম করে এলাম, মনটা ভালো হয়ে গেল। আর ওই জায়গার যে চেয়ারম্যান বা যদি কই মেয়র সাহেব লোকমান হোসেন ডাকুয়া স্যার, সে আইসা দেখা করিয়ে গেছে, খুব ভালোবেসে গেছে। আমার সেখানকার যে ওসি, সেও অনেক ভালোবাসছে, কারণ সে ছিল আমাদের থানায় এক সময়কার ওসি। ভালোবেসা একদম মনটা ভরিয়ে গেছে। আর প্রোগ্রামটা ছিল গার্লস স্কুলে, তো যারা মাইয়ারা ছিল হেরা টোটালি পুরা খুশি ভরে গেছে। আর একটা কথা, একটা জিনিস যদি শেয়ার করি, বরিশালে আমি যখন স্টেজে গান গাইতেছি, তখন ওসি স্যার স্টেজে উঠছে, ওইটা কিছু বাবা মাইকটা একটু দেও। আমি গান মাত্র শুরু করছি, লাইক তুমি না ডাকলে আসবো না, এর মধ্যে মাইকটা নিয়ে বলে বাবা একটুখানি কিছু মনে করি না। আমি কি, তুমি তখন বলো না কে কে বলছেন, কে কে? আমি বলছি জি,
খাদিজা নামের একটা মেয়ে হারাই গেছে, তারে যদি পাইয়া থাকো তাইলে প্রিন্সিপাল ম্যাডামের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? কেউ দুষ্টামি করবা না, গেটের বাইরে যাবা না। না সরি। দূরের আকাশ নীল থেকে লাল। আমি আবার কন্টিনিউ করলাম না, তো আবার উনি স্টেজে দাঁড়ায় সে আঙ্কেল হয়, আমার খুব আদর করে আমার ই করতে। তো মানে সে তার তো রেসপন্সিবিলিটি হচ্ছে যে মেয়েদেরকে হেফাজত করা, সে তখন ওইটা না চিন্তা করে যে গান কি হচ্ছে না হচ্ছে মাইকটা নিয়ে নিছে। আমি কিন্তু হাতে এরকমই ছিল, তো দেখি মাইক নাই, কারণ এমনভাবে টান দিচ্ছে এইভাবে করে, ওয়্যারলেস মাইক্রোফোন তো তারটা তো আটকাবো, তারও আটকানি নিয়ে চলে গেছে, আমি তো এইভাবে করে আছি। তো এটা অদ্ভুত একটা ব্যাপার ছিল। পাওয়া গেছে তো শেষ পর্যন্ত খাদিজাকে? হয়তো বা পাওয়া গেছে, অবশ্যই। ওকে, লাস্ট ওয়ান। স্ট্রাগল কথা আর কি বলবো। স্ট্রাগল তো স্ট্রাগল, লাইফ মানে স্ট্রাগল। তো আমি নিজেরই বলি দ্য সার্ভাইভার, ঠিক আছে? তো স্ট্রাগল লাইফে আর কি করিনি, সবই তো করছি। আমার যখন শুরু থেকে এই পর্যন্ত বলেছে, রাস্তায় আমি পোস্টারও লাগাইছি নিজে বৃষ্টিতে ভিজে, ব্যাক টু 2010। তারপর সিডি দোকানে সিডি দিতাম, ভাই আমার সিডির একটু শুনেন, কারণ তখন হচ্ছে আমার আব্বু মেয়র থেকে ফল করে সে রিটায়ারমেন্টে চলে গেছে। টানা 2 বার মেয়র ছিল, আমাদের পজিশন অনেক ভালো ছিল, বাট আব্বুর যখন খারাপ মুহূর্তগুলো আসতেছে আমার ভালো মুহূর্ত তৈরি হইতেছে। সো আমি যখন প্রথম অ্যালবাম রিলিজ করি তখন তো আমাকে কেউ চিনে না, লাইক আমি একটা নতুন নিউ কামার। সেখান থেকে একটা স্পন্সর খুঁজে বের করি অনেক কষ্ট করে। সে আর প্রথম অ্যালবাম যে কম্পোজারের কাছে আমি টাকা দিয়েছিলাম, সে টাকা পাওয়ার পর, অ্যাডভান্স পাওয়ার পর, আমার 4 বছর পর আমার অ্যালবাম দিয়েছিল। 4 বছর তার পিছনে ঘুরছিলাম। সো এইখান থেকে আমাদের যখন গাড়ি টাড়ি বিক্রি করে দেয়, সব কিছু বিক্রি করে দেয়, এইখান থেকে আমি হাঁটতে হাঁটতে গুলশান যেতাম, মানে ভেঙে রিক্সায় করে। সো এরকম স্ট্রাগল অনেক ছিল আমার লাইফে, অনেক করছি। এখন হয়তো বা দেখলে বলবে যে না, হুট করে দেখলে মনে হবে যে না কি আর স্ট্রাগল করছে, বাট এরকম অনেক স্ট্রাগল আছে। কিভাবে কি স্ট্রাগল দরকার আছে লাইফে, খুবই দরকার আছে। আচ্ছা তানজিব, একটা ব্যাপার আমাকে একটু বলো, যে তোমাকে নিয়ে মানুষের 3-4টা ধারণা যেগুলো একদম ঠিক না, এরকম কি? মানুষ সবসময় বলে, হতে পারে যে তুমি অনেক রাগী, অনেকে বলে, বা আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, এরকম 3-4টা ধারণা বা এরকম কোনো ধারণা আছে কিনা? 3-4টা না, মানে যেটা আসলে ঠিক না। ভাবে অনেক রাগী আমি, রিজার্ভ, কথা কম বলি, হাসাহাসি করি না, দুষ্টামি করি না। এটা ফিক্সড? হ্যাঁ, এটা ফিক্সড। ক্যামেরা এই ফিক্সড থাকবে, এই হাসো, হ্যাঁ হাসো। ফিক্স কি তোমার দিকে না ক্যামেরার দিকে? এই যে হাসো, হাসতেছো না তুমি? আর কি আসবো, তেমনি হাসি। ওকে, তার মানে রাগী এই ধারণাটা ঠিক না। এর সত্য কথা, যারা তানজিবের সাথে আসলে মিশবে তারা বুঝতে পারবে। আমিও তো বহুদিন ধরে আপনার পুরোটা এমন কি এরকম, বাট মেশার পরে বোঝা যায়। অবশ্য আমার কাছে মনে হয় যে এটা তোমার মুডের উপর ডিপেন্ড করে। মুড না, এখন মানে একটা জায়গায় গেলাম, এখানে আস্তে আস্তে দেখা যায় যে কথা বলতে বলতে যখন সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, একটা হাই হ্যালো করা সময় লাগে, কিছু বাচ্চাদের লাগে না? না কোলে যেতে সময় লাগে না হাই হ্যালো করাটা এক জিনিস। যেমন ওনার সাথে বললাম, হাই ভালো আছেন ভাই, এটা বললে তো ওনার সাথে আমি 10টা ফান করতে পারবো না, কারণ উনি কোন ভাবে নেয় এটা। এখন যদি উনি দেখে যে ছিল আমার মতো, আমি তখন ফানের অন্য লেভেলে চলে যাই আবার, ঠিক আছে? ওকে, এইটা। আচ্ছা, আমরা এখন একটু অন্য লেভেলে যাব, ডিপ্লোম্যাটিক হওয়া না প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। র্যাপিড ফায়ার, আজীবন যা হয়েছে তাই, একেবারে নতুন কোনো কিছু করতেছি না। বাইরে যাবা না তুমি, ওইটাই জিজ্ঞাপা। র্যাঙ্কিং করবা হচ্ছে অ্যাজ এ সিঙ্গার হিসেবে তোমার কাছে পার্সোনালি ভালো লাগে, র্যাঙ্কিং করবা। তাহসান, হাবিব, হৃদয় খান, আসিফ আকবর, ইমরান, মিনার। আবার বলি, তাহসান, হাবিব, হৃদয় খান, আসিফ আকবর, ইমরান, মিনার। অ্যালবাম বের করবা নাকি? মিক্সড অ্যালবাম বেরলে ভালোই হইতো। চরম, তাহলে আমার নামটা বলতা। তানজিব স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন কি জানতে চাও? অ্যাজ এ সিঙ্গার তোমার কাছে র্যাঙ্কিং জানতে চাই, তোমার ব্যক্তিগতভাবে পছন্দ গান। এটা যদি অ্যান্সার দিই, অ্যাজ এ সিঙ্গার হচ্ছে, অ্যাজ এ সিঙ্গার হ্যাঁ, তাহসান ভাই। অ্যাজ এ মানে কম্পোজার, আর হচ্ছে গিয়ে সাউন্ডের ব্যাপারটা, যে সাউন্ড ইঞ্জিনিয়ার বা কম্পোজার, সে হচ্ছে হাবিব ওয়াহিদ। আর যদি টিউন কম্পোজিশন যেটা, এটা হাবিব ভাই হচ্ছে আমার কাছে 1 নাম্বার। আর ভোকাল থ্রোয়িং বা লাইভ পারফরমেন্স বা অল ওভার যদি ভোকালের কথা বলি, তাহলে তাহসান ভাই এদের মধ্যে।
এই তো। বাকিরা হৃদয় খান, আসিফ আকবর, ইমরান, মিনার। হ্যাঁ, তারপর আমি যদি বলি আসিফ আকবর ভাই, ভোকাল থ্রোয়িং বা ভোকাল যে ডেপটা তার অনেক বেশি, এটা অনেক ভালো। আর মিনারের সুর আমার খুব ভালো লাগে, আর কথা খুব ভালো লাগে। আর ইমরানের হচ্ছে গিয়ে ভোকাল, কিছু কিছু ভোকাল থ্রোয়িং আমার কাছে একরকম লাগলেও অনেক গানে আমার ভালো লাগে, ক্লাসিক্যাল বেস যদি বলি, আধুনিক গান বা এরকম টাইপের গান, বা অনেক লেজেন্ডারি পুরানো গানও খুব সুন্দর করে এটা মেক করতে পারে। এই তো আলাদা আলাদাভাবে যদি আমি বলি। বুঝতে পারছি। এবার একটু ফিমেলদের ক্ষেত্রে আসি। অ্যাজ এ সিঙ্গার তোমার কাছে ভালো লাগে? কনা, নেন্সি, এলিটা, আখিয়া আলমগীর। ফার্স্টেই কনাপু। কনা, ওকে, কনা আপু। তারপর? তারপর নেন্সি আপু। তারপর? এলিটা আপু। তারপর? আকি আলমগীর আপু। আমি যা লিখছি তাই, ওকে। আচ্ছা, গান থেকে একটু সিনেমায় যাই। হ্যাঁ, তোমার অভিনয় ভালো লাগে? অভিনেতা হিসেবে, নায়ক না, যদিও নায়কদের নাম লেখা এখানে। অভিনেতা হিসেবে তোমার র্যাঙ্কিং করবা শাকিব খান, অনন্ত জলিল, বাপ্পি, নীরব, ইমন, আরিফিন শুভ। সাকিব খান ভাইয়া প্রথম, ফার্স্টে অভিনেতা হিসেবে। ওকে। তারপর অনন্ত জলিল, বাপ্পি, নীরব, ইমন, আরিফিন আরিফিন শুভ। সেকেন্ডে আরিফিন শুভ ভাই অভিনেতা হিসেবে। শাকিব খান, আরিফিন শুভ। তারপর যদি বলি নীরব, নিলয়, দেন বাপ্পি। নিলয় না, ইমন দেন বাপ্পি। তারপর অনন্ত জলিল সবার শেষে। হ্যাঁ, অভিনেতা হিসেবে। ওকে, থ্যাংক ইউ। এবার নায়িকা। সিরিয়াস না? ওকে, না, চিন্তা করে দিতে চিন্তা করে দিতে হচ্ছে তো। অলরাইট। মাহি, পূর্ণিমা, নুসরাত ফারিয়া, পরিমণি, বিদ্যা সিনহা মিম। অভিনেত্রী হিসেবে ফার্স্টে পূর্ণিমা আপু। ওকে। দেন মাহি। অভিনেত্রী হিসেবে। ওকে। নুসরাত ফারিয়া, পরিমণি, বিদ্যা সিনহা মিম। দেন বিদ্যা সিনহা মিম। তারপর নুসরাত ফারিয়া, তারপর পরিমণি এদের মধ্যে সবার শেষে। আমি তাদের অ্যাক্টিং পার্সোনালি ভাবে দেখি নাই, আমি যতটুকু সম্পর্কে ধারণা আছে, কারণ আমি পূর্ণিমার কাজ বেশি দেখছি। ওকে, যাদের কাজ দেখা হয়েছে তাদেরকে নিয়ে আমি বলতেছি। তুমি নুসরাত ফারিয়ার কাজ, বিদ্যা সিনহা মিমের কাজ দেখছো? খুব একটা না। আচ্ছা, সিরিয়াল আছে, আমি সিরিয়াল জাস্ট বললাম। আচ্ছা, এবার নায়ক নায়িকা তো হইল, একটু ভিলেন নিয়ে কথা বলি। ডিপজল, মিশা সওদাগর, ডন, কাবিলা। অ্যাজ এ ভিলেন হিসেবে ফার্স্ট টাইম মিশা সওদাগর ভাই। ও আচ্ছা, সরি, দীপজল ভাই। ডিপজল, এটা তুমি তো মিমিক্রি করতে পারো ডিপজল ভাইকে। ওরকম পারি না এখন, পারবো, একটু শুনতে হবে, অনেকবার শুনলে। ওকে, হ্যাঁ, চলো। তারপর মিশা সওদাগর ভাই, হ্যাঁ, কাবিলা, তারপর হচ্ছে ডন ভাই। নাটকে আসি। হিরো। নাটকে কিন্তু হিরো হিসেবে, হিরোইজম ওই ব্যাপারটা জায়গা থেকে বলবা না, বলবো হচ্ছে অ্যাক্টর হিসেবে। হ্যাঁ, নিশো ভাই, অপূর্ব ভাই, তাহসান, মোশাররফ করিম। এক নাম্বার যদি বলি মোশাররফ করিম ভাইয়া। মোশাররফ করিম। আফরান নিশো ভাই। দেন অপূর্ব ভাই। দেন তাহসান ভাই। অভিনেতা হিসেবে তাহসান ভাই এদের মধ্যে সবার শেষে। সিরিয়াল বললাম সবার শেষে, আগের কথা না, আমি যাদেরটা দেখছি ওইভাবে। ওকে। নায়িকা, কারণ আমি যারটা দেখি না, আমি তার কয় নাম্বারে দিব। এখন একটা মানুষ আমার গান শুনে নেই সাপোজ, আচ্ছা, তারা জিজ্ঞেস করলে কয় নাম্বার মার্কিং দিবেন, আমি তো জানি না সে কি করে। ওকে, তুমি তাহসান ভাই নাটক দেখো নাই? খুব কম দেখছি। ওকে, চলো। তার গান আমি বেশি শুনছি। গানের উল্লেখযোগ্য নাম বলতে বলে আমি সব বলতে পারবো, কিন্তু একটা মানুষকে আমি গানে আর্টিস্ট হিসেবে, সিঙ্গার হিসেবে দেখে, নাটকটা কম দেখা হয়েছে, গানটা বেশি শোনাইছে। আচ্ছা, নায়িকা। মেহজাবিন, তানজিন তিশা, ফারিন, সাবিলা নূর, প্রভা, নুসরাত ইমরোজ তিশা। কে? মানে আমাদের লাস্টে নুসরাত ইমরোজ তিশা। আচ্ছা, মানে মুস্তাফা সরোয়ার ফারুকের ওয়াইফ। ও আচ্ছা, ভাবি তৃষা আমাদের। ভাবি তৃষা। ওকে, তাহলে তো তৃষা এক নাম্বারে। তারপর যদি বলি নামগুলো বলবো? হ্যাঁ। মেহজাবিন, তানজিন তিশা, সাবিলা নূর, ফারিন, প্রভা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে বেশি দেখা হয়েছে, এরপরে হচ্ছে মেহজাবিন। ওকে। তারপর তানজিন তিশা, তারপর ফারিন, সাবিলা, প্রভা। হ্যাঁ, তারপর সিরিয়াল এটাই। ওকে, ডান। আচ্ছা, এবার আসি
তোমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত একটু জায়গাতে আসি, যে তুমি গান গাচ্ছ, অ্যাওয়ার্ডও মাশাআল্লাহ পেলা, জনপ্রিয়তাও পাচ্ছ, অভিনয় করবা? মিউজিক ভিডিও তো তোমাকে যদিও অভিনয় করতে দেখা যায়, র্যান্ডম অভিনয় করবা কিনা? এখন অভিনয়টা আমার দেখতে হবে, মানে আমার কিছু মানে এটা নিয়ে অভিজ্ঞতা নিতে হবে আর কি। ছোট একটা গল্প করলাম নিজেরা যে এটার মধ্যে অ্যাক্টিং করতেছি, কেউ আমার সামনে তার একটা কোনো রোল প্লে করতে হলো, সেগুলো প্র্যাকটিস করে করে যদি দেখে, অনেকেই বলে আমি এটা ভালো পারি, মানে যখন ক্লোজলি কারোর সাথে আমি মিশি তখন তার সামনে আমি অনেক কিছু অ্যাক্টিং করে দেখাই। এখন এই জিনিসটা ক্যামেরার সামনে যে বের করে আনবো, এখন গান গাইতে গাইতে অথবা গানের মিউজিক ভিডিওতে আমি এটা পারি, বা এটা মানুষ গ্রহণ করেছে, বা যারা সিনিয়র তারাও এটা অ্যাকসেপ্ট করেছে, বাট অ্যাক্টিং এর ক্ষেত্রে আমি এটা কতটুকু পারবো, এটা যখন আমি প্র্যাকটিস করে দেখবো যে আসলে এটা আমার পক্ষে সম্ভব। তোমার আসলে ইচ্ছেটা আছে, যদি হয় তুমি করবা? অবশ্যই করবো। ওকে, ওয়েব ফিল্ম করার ইচ্ছা আছে। তানজিব সরোয়ারকে আমরা সামনে অভিনয় পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু গানের পাশাপাশি, নট অভিনয়ের পাশাপাশি গান হবে না, গানের পাশাপাশি অভিনয়। কারণ গান প্রথম প্রায়োরিটি, অভিনয় দ্বিতীয়। ওকে তানজিব, কেমন লাগলো ইভানের নিমন্ত্রণে এসে? খুবই ভালো লাগলো। ইভান তো আমার অনেক আগের ফ্রেন্ড আর কি, আমাদের পরিচয় অনেক বছর আগের, কাজের চেয়ে আমাদের আড্ডা বেশি হয়েছে, তো আজকে কাজের সাথে সাথে আড্ডা হয়ে গেল। কিন্তু আমরা মনে করে আসলে মিমিক্রির জায়গাটা যাব। আমার একদম লাস্ট সেগমেন্ট যেটা, যেহেতু তুমি সংবাদ প্রকাশে আসছো, দেখো সংবাদ প্রকাশ, তুমি এখন সিরিয়াস হয়ে গেছো। আমি একটু এই প্রসঙ্গটা খুব সিরিয়াস, হ্যাঁ এই প্রসঙ্গটা খুব সিরিয়াস। তুমি একজন শিল্পী হিসেবে, আর্টিস্ট হিসেবে একটা নিউজ পোর্টালের কাছ থেকে বা একটা সংবাদপত্রের কাছ থেকে কি ধরনের সংবাদ আশা করো শিল্পীদেরকে নিয়ে? কি ধরনের সংবাদ তোমাকে নিয়ে, দুইটা বলবো, হচ্ছে শিল্পীদেরকে নিয়ে একটা কি ধরনের সংবাদ প্রকাশ হওয়া উচিত, যেটা তোমার মনে হয় না, আর তুমি আমাদের এখানে এসে, এই সেটে এসে যদি সংবাদ প্রকাশ তোমাকে নিয়ে, নতুন কোনো সংবাদ প্রকাশ করতে চায়, আমাদেরকে তোমাকে নিয়ে প্রকাশ করার জন্য একটা সংবাদ দিয়ে যাও, মানে কি সংবাদ প্রকাশ করতে পারি সামনে? ভালো সংবাদ প্রকাশ করবেন আমাকে নিয়ে। কি তোমার বিবাহ? না, আচ্ছা, সেটা হচ্ছে আমার নতুন আপডেট, গানের আপডেট, মিউজিক ভিডিওর আপডেট, বা ওভিসি টিভিসি যেগুলো আমি করি, বা বাইরের দেশে বাইরে কনসার্টের আপডেট, এগুলা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যারা এটার দর্শক বা পাঠিকা আছে, তাদের সবাইকে আমি বলবো যে ভালো সংবাদের সাথেই থাকুন। শিল্পীদেরকে নিয়ে কি ধরনের সংবাদ আশা করো এরকম হওয়া উচিত? শিল্পী তো শুধু গানের শিল্পী না, সব রকম শিল্পীকে নিয়ে আমি যেটা বলি, যে সব রকম শিল্পীর যে নতুন নতুন, মানে বলবো যদি গান হয়, নাটক হয়, বা টেলিফিল্ম হয়, অথবা ওভিসি টিভিসি, মডেলিং, র্যাম্প, এগুলো সবাই শিল্পী আর কি যারা, তো এদের নিয়ে ভালো ভালো সংবাদ প্রকাশ করুন। আর হচ্ছে আমাদের সাথেই থাকুন। যদি কোনো আর্টিস্ট বা যে কোনো আর্টিস্ট হতে পারে, আমাদের ক্যামেরার পিছনের আর্টিস্ট, সামনের আর্টিস্ট, সবার পাশে থাকুন সব সময়। সবার যে সত্যিকারী নিউজটা তুলে ধরুন। অনেক সময় দেখা যায় ভালো পজিশনে থাকে না, তার পাশে সব সময় থাকেন, সেটা বলবো। আর যারা দর্শক আছে বা শ্রোতা, পাঠক পাঠিকা যারা আছেন, সবাই ভালো সংবাদের সাথেই থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর আমার গান গাবো তো, থ্যাংক ইউ সো মাচ তানজিব, তোমার জন্য শুভকামনা। তুমি অনেক দিন ভালো থাকো, সুস্থ থাকো ইনশাআল্লাহ, এবং তোমার বাকি জীবনটা অনেক বেশি সুন্দর হোক। আমার এই ফর্মাল কথা বললে খুব হাসি পেয়ে যাচ্ছে, আমি এমনি তোমার শুভাকাঙ্ক্ষী, খুবই ভালো লাগে তোমার আমার। আচ্ছা, আমাদের আজকে এখানে আড্ডাটা শেষ হচ্ছে। ক্যামেরায় হ্যাঁ আমি একটু বলি, সবাইকে বিদায় দিই। হ্যাঁ, ইভান অনেক কাছে মানুষ আমার, আর আমার পক্ষ থেকে ফ্যান্সদেরকে সবসময় স্যালুট, তাদের ভালোবাসা আমি এই জায়গায় আজকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো বাংলা গান শুনবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওর কথা ধরেই বলি, আসলে মানে একটা সময় ঈদ আসলে আমরা সবাই গান শুনতাম, বাংলা গান এখন সবাই শুনছে, কালচার শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। এটাকে আরো ক্যারি করে নেন। আর শুধু তানজিব সরোয়ারকে সামনে রেখে সেটাই বলবো না, আরো অনেকেই ভালো যারা গাইছে, সবার ভালো গানগুলোকে আমরা প্রমোট করতে পারি। আপনাদেরকে আরো এরকম অতিথি উপহার দিব। ইভানের নিমন্ত্রণে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে থাকবো। আমাদের সাথে থাকেন এবং খুব ভালো থাকেন, আর এই সময় নিজেদের দিকে খুব বেশি খেয়াল রাখেন। তানজিব, একটা গান তো শোনাতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান করছি। রিসেন্ট যে গানটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, এই গানটি করার চেষ্টা করছি। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়,
দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।